ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। এই ভিডিওর মাধ্যমে আমি আর্থ ক্লাস থেকে টপ মোস্ট 50টা অনলাইনার কোয়েশ্চেন আলোচনা করছি। তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। তোমাদের এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে নবম বা দশম এবং একাদশ বা দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রথম যে চ্যাপ্টারটি আছে সেটা কিন্তু জিও টেকটনিক, ঠিক আছে। এই জিও টেকটনিক চ্যাপ্টারের মধ্যে ছোট্ট একটা ইউনিট হচ্ছে আর্থ ক্রাস্ট। এর আগে 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল এসএলএসটি, সেই 16 সালে কিন্তু এই আর্থ ক্রাস্ট থেকে মোট 2টো এমসিকিউ প্রশ্ন এসেছিল। আমি এই ভিডিওর মাধ্যমে এই আর্থ ক্রাস্ট থেকে মোট 50টা অনলাইনার কোয়েশ্চেন আলোচনা করছি। এর পরের ভিডিওতে আমি কিন্তু বাকি আরও 30 বা 40টা অনলাইনার কোয়েশ্চেন আলোচনা করব। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে তা হলো ভূ অভ্যন্তরের তাপমাত্রার বৃদ্ধির হার। অর্থাৎ আমরা যদি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যাই তাহলে তাপমাত্রা কী হয়, বাড়তে থাকে, এবং ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে যাই তাহলে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রাটা কমতে থাকে। তো বলছো ভূপৃষ্ঠ থেকে যদি নিচের দিকে যাই 33 মিটার নিচে গেলে কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বেড়ে যায়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জিওথার্মাল গ্রেডিয়েন্ট বা ভূতাপীয় অবক্রম। তাহলে উত্তর কী হবে? প্রতি 33 মিটার গভীরতায় তাপ কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পায়। ওকে, এই প্রশ্নটা এবার ঘুরিয়ে আসতে পারে যে প্রতি 100 মিটার গভীরতায় তাহলে তাপমাত্রা কত ডিগ্রি বেড়ে যাবে? সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে 3 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা 2 নম্বর আছে, দেখো মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব কত? দেখো, মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক এই দুটোই হচ্ছে ভূত্বকের দুটো পার্ট। তো মহাদেশীয় ভূত্বকের গভীরতা অর্থাৎ মহাদেশীয় ভূত্বক কিন্তু অনেকটা হালকা, এটা কিন্তু সবার উপরে থাকে, তাই এর ঘনত্ব হবে কত? 2.65 থেকে 2.85 গ্রাম পার ঘন সেন্টিমিটার। ওকে, আচ্ছা ভূত্বকের ঘনত্ব কত? ভূত্বকের ঘনত্ব 2.65 থেকে 3.0 গ্রাম পার ঘন সেন্টিমিটার। ওকে, এটা কিন্তু ভূত্বকের ঘনত্ব, কিন্তু এর মধ্যে দুটো ভাগ আছে, একটা মহাদেশীয় ভূত্বক আর বাদবাকিটা কি মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব। আচ্ছা 3 নম্বর যে প্রশ্নটা আছে, মহাসাগরীয় বা সামুদ্রিক ভূত্বকের ঘনত্ব কত? তাহলে সামুদ্রিক ভূত্বকের ঘনত্ব কত হবে? 2.85 থেকে 3.0 গ্রাম পার ঘন সেন্টিমিটার। ওকে, 4 নম্বর যে প্রশ্নটা আছে যে মহাদেশীয় ভূত্বক কোন শিলা দিয়ে তৈরি? ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে মহাদেশীয় ভূত্বক কোন শিলা দিয়ে তৈরি এবং মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দিয়ে তৈরি। মনে রাখবে মহাদেশীয় যেটা ভূত্বক সেটা কিন্তু হালকা শিলা গ্রানাইট দিয়ে তৈরি। ওকে, আচ্ছা আর যেটা মহাসাগরীয় ভূত্বক বা সামুদ্রিক ভূত্বক সেটা কিন্তু মেনলি ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি হয়েছে। ওকে, তাহলে আমাদের কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন কিন্তু আলোচনা হয়ে গেল। 6 নম্বর যে প্রশ্নটা আছে বলছে গুরুমণ্ডলের ঊর্ধ্বসীমায় অবস্থিত বিযুক্তি তলটির নাম কি? এই বিযুক্তি তলগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, এটাকে ভালো করে দেখবে। তো আমরা কি জানি যে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে কতগুলো স্তর আছে? না 3টা স্তর আছে। সবার উপর আছে ভূত্বক, তারপর আছে গুরুমণ্ডল, তারপর আছে কেন্দ্রমণ্ডল। এই ভূত্বকের আবার দুটো পার্ট, ওপরটাকে বলা হয় শিয়াল আর নিচেরটাকে বলা হয় সীমা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভূত্বক, এটা গুরুমণ্ডল, এটা কেন্দ্রমণ্ডল। তো প্রশ্ন কি দিয়েছে দেখো, বলছে গুরুমণ্ডলের ঊর্ধ্বসীমায় অবস্থিত বিযুক্তি তলটির নাম কি? তাহলে গুরুমণ্ডলের দুটো পার্ট আছে, এটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল আর এটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। মোট কথা এখানে একটা বিযুক্তি আছে, এখানে একটা বিযুক্তি আছে, এখানে একটা বিযুক্তি আছে, এখানে একটা বিযুক্তি আছে, আর কেন্দ্রমণ্ডলের আবার দুটো পার্ট, এখানে কিন্তু একটা বিযুক্তি আছে। তাহলে 1 2 3 4 মোট 5, মোট কিন্তু 5টা ভূ অভ্যন্তরে বিযুক্তি রেখা আছে। তার মধ্যে প্রথমে শিয়াল আর সীমার মধ্যে যে বিযুক্তি রেখা 1 নম্বর, সেটাকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা। ওকে, 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে এটা, নিচে গুরুমণ্ডল, উপরে হচ্ছে উপরে হচ্ছে ভূত্বক। তাহলে গুরুমণ্ডল আর ভূত্বকের মাঝে যে বিযুক্তি রেখা সেটাকে বলা হয় মোহ বিযুক্তি রেখা। ওকে, এখানে প্রশ্ন দিয়েছে গুরুমণ্ডলের ঊর্ধ্বসীমায় অবস্থিত বিযুক্তি তলটির নাম কি? তাহলে এটা গুরুমণ্ডল, এর ঊর্ধ্বসীমায় যে বিযুক্তি রেখাটা আছে সেটাকে আমরা কি বলবো? মোহ বিযুক্তি বলবো, বা এটাকে বলা হয় এম বিযুক্তি রেখা, বা এটাকে বলা হয় মোহরভিষিক বিযুক্তি রেখা। ওকে, 7 নম্বর প্রশ্ন আছে, দেখো গুরুমণ্ডলের নিম্ন সীমায় অবস্থিত বিযুক্তি তলটির নাম কি? তাহলে গুরুমণ্ডলের নিম্ন সীমা কোনটা? গুরুমণ্ডল এই গোটাটা হচ্ছে গুরুমণ্ডল, তাহলে এর নিম্ন সীমায় এখানে একটা বিযুক্তি রেখা আছে, সেটার নাম কি? 4 নম্বর, এটার নাম মনে রাখবে গুটেনবার্গ বিযুক্তি রেখা। ওকে, 8 নম্বর প্রশ্ন, মেসোস্ফিয়ার বলতে কি বোঝায়? মনে রাখবে গুরুমণ্ডলের যে দুটো ভাগ, ওপরটাকে বলা হয় প্রোফেসীমা বা ঊর্ধ্বগুরুমণ্ডল, বা ওটাকে বলা হয় অ্যাস্থনোস্ফিয়ার, কিন্তু যেটা নিম্ন গুরুমণ্ডল সেটাকে বলা হয় নিফেসীমা, বা সেটারই আরেকটা নাম হচ্ছে মেসোস্ফিয়ার। ওকে, তাহলে মেসোস্ফিয়ার কোন স্তরকে বলা হয়? মনে রাখবে নিম্ন গুরুমণ্ডলকে বলা হয় মেসোস্ফিয়ার, আর ঊর্ধ্ব গুরুমণ্ডলকে কি বলা হয়? এটাকে কিন্তু বলা হয় অ্যাস্থনোস্ফিয়ার। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা 9 নম্বর প্রশ্নটা, ভূগর্ভে ভূকম্পের
ভূগর্ভে ভূমিকম্পের কম গতিবেগ অঞ্চলকে লো ভেলোসিটি জোন বলছে। ওটা কোন গভীরতায় অবস্থিত? মনে রাখবে এই 100 থেকে 250 কিলোমিটার গভীরতায়, ঠিক আছে, সেখানে ভূমিকম্পের তরঙ্গ যখন প্রবাহিত হয় তখন তার গতিবেগটা অনেকটা কমে যায়, ওটাকে বলা হয় লো ভেলোসিটি জোন। এটাই কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ার। ওকে, এটাই কি আছে? অ্যাস্থেনোস্ফিয়ার। 10 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে নিম্ন গুরুমণ্ডলের ব্যাপ্তি ভূগর্ভে কতটা? নিম্ন গুরুমণ্ডলের ব্যাপ্তি কিন্তু মনে রাখতে হবে। আমি দেখো এটা ছবি এঁকে দিচ্ছি, ভালো করে একটু দেখে নাও। এটা ভূত্বক, তার গুরুমণ্ডল, তারপর এটা কেন্দ্রমণ্ডল। ভূত্বকের আবার কয়টা ভাগ আছে? ভূত্বকের কিন্তু আছে দুটো ভাগ। তাহলে এটা ভূত্বকের আবার দুটো ভাগ আছে, গুরুমণ্ডলের আবার দুটো ভাগ আছে। ওকে, আবার কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ আছে। এই ক্ষেত্রে দেখো প্রশ্ন দিয়েছে ভূত্বক 0 থেকে 30 কিলোমিটার গভীর, আর 30 থেকে 2900 কিলোমিটার এটা হচ্ছে গুরুমণ্ডল, আর 2900 থেকে 6371 কিলোমিটার। মনে রাখবে ভূত্বকের ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত মোট গভীরতা কত? উঁচু ক্লাসের বইগুলোতে আছে 6371 কিলোমিটার, কিন্তু 7, 8 যে সরকারি যে বইগুলো আছে সেই বইতে কিন্তু এর গভীরতা কত দেওয়া আছে? এর গভীরতা কিন্তু দেওয়া আছে 6370 কিলোমিটার। তাহলে পৃথিবীর এটা কিন্তু ব্যাসার্ধ 6370 কিলোমিটার, বা কোনো কোনো বইতে 71 কিলোমিটারও আছে। ওকে, তো প্রশ্নটা কি দিয়েছে দেখো, নিম্ন গুরুমণ্ডলের ব্যাপ্তি, ঠিক আছে। তো এইখানে কিন্তু 1000 কিলোমিটারের গভীরতা, বা এটাকে আবার বলা হয় 660 কিলোমিটার গভীরতা। ওকে, এইখানে যে বিযুক্তি রেখাটা আছে সেটাকে বলা হয় রেপিত্তি, সেটাকে কি বলা হয়? রেপিত্তি বিযুক্তি রেখা, ঠিক আছে। এটাকে কিন্তু আবার বলা হয় 660 কিমি বিযুক্তি রেখা। ওকে, তাই এটার গভীরতা কত ধরা হয়? কোনো কোনো বইতে 660 কিলোমিটার বলেছে, আবার সেটাকে অ্যাভারেজে কিন্তু 1000 কিলোমিটার গভীরতাও ধরা হয়েছে। তো এই নিচের পার্টটা কি? এটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল, আর এটা কি ঊর্ধ্ব গুরুমণ্ডল। তো নিম্ন গুরুমণ্ডলের গভীরতা কত হলো? 1000 থেকে 2900 কিলোমিটার। তাই এটা কি দিয়েছে দেখো, নিম্ন গুরুমণ্ডলের ব্যাপ্তি 1000 থেকে 2900 কিলোমিটার। এটা কিন্তু যদি ওই অপশানটা না থাকে তাহলে 660 কিমি থেকে 660 কিমি থেকে 2900 কিলোমিটার, এই গভীরতাটাও কিন্তু, বা এই অপশানটাও পরীক্ষাতে থাকতে পারে। ওকে, আচ্ছা, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের বিস্তার কত? তাহলে কেন্দ্রমণ্ডল কোন জায়গা থেকে? এইখান থেকে এই পর্যন্ত, তো 2900 কিমি থেকে 6371 কিলোমিটার, এটাই কিন্তু কেন্দ্রমণ্ডলের গভীরতা, বা কোথাও কোথাও কত আছে? 6370 কিলোমিটারও থাকতে পারে। আচ্ছা, 12 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 12 নম্বর প্রশ্ন বলেছে যে ভূত্বকের ঘনত্ব কত? তাহলে ভূত্বকের ঘনত্ব কত? 2.65 থেকে 3.0 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। এটা কিন্তু ভূত্বকের বলেছে, এখানে কিন্তু স্পেসিফিকভাবে শিয়াল বা সীমা বা মহাসাগরীয় ভূত্বক, মহাদেশীয় ভূত্বক এরকম কিন্তু বলেনি। তাহলে টোটালটাই বলতে হবে 2.65 থেকে 3.0 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আচ্ছা, অ্যাস্থেনোস্ফিয়ার বা অ্যাস্থিনোমণ্ডল কাকে বলা হয়? একটু আগেই বললাম যে গুরুমণ্ডলের উপরি পাটটাকে বলা হয় প্রোপেসীমা, ঠিক আছে, বা ঊর্ধ্বগুরুমণ্ডল। তার একদম উপরের পাটটাকে বলছে অ্যাস্থেনোস্ফিয়ার বা অ্যাস্থিনোমণ্ডল। এটা কি? ঊর্ধ্বগুরুমণ্ডল হবে উত্তর। 14 নম্বর, অ্যাস্থেনোস্ফিয়ারের ভিতর দিয়ে যে ভূকম্পীয় তরঙ্গ প্রবাহিত হতে পারে সেটা হলো, মনে রাখবে অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে দিয়ে পি এবং এস তরঙ্গ এই দুটোই কিন্তু যেতে পারে। ওকে, এই পি তরঙ্গ গতিবেগ সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে এস তরঙ্গ, আর এল তরঙ্গের গতিবেগ সবচেয়ে কম, কিন্তু ধ্বংস ক্ষমতা এল তরঙ্গের সবচেয়ে বেশি। আবার শক্তি যদি বলে কোন তরঙ্গের বেশি, শক্তি বেশি পি তরঙ্গের, এবং শক্তি কম কোন তরঙ্গের, সেটা কিন্তু এল তরঙ্গের। কিন্তু যদি বলে ধ্বংস ক্ষমতা কার বেশি, তাহলে সেটা হবে এল তরঙ্গের। এল তরঙ্গকে বলা হয় লং ওয়েভ। এল তরঙ্গ মানে কি? তাহলে লং ওয়েভ, ঠিক আছে। আর এটা হচ্ছে ভূপৃষ্ঠের উপর দিয়ে দেয়, তাই এটাকে বলা হয় পৃষ্ঠ তরঙ্গ। ওকে, আর এই পি তরঙ্গ এস তরঙ্গ কি? পৃথিবীর ভূগর্ভ থেকে নির্গত হয়, তাই এটাকে বলা হয় বডি ওয়েভ বা দেহ তরঙ্গ। 15 নম্বর প্রশ্ন, ভূকম্পের কম গতিবেগ অঞ্চল বা লো ভেলোসিটি জোন যে অঞ্চলের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। ওকে, তাহলে এরকম ধরো পৃথিবীর ছবিটা আছে অভ্যন্তরের, এটা ভূত্বক, এটা গুরুমণ্ডল। গুরুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়, ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল। এই ঊর্ধ্ব গুরুমণ্ডলের কিছুটা উপরের দিকে এখানে অ্যাস্থেনোস্ফিয়ার মণ্ডল আছে, অ্যাস্থেনোস্ফিয়ার। এই অ্যাস্থেনোস্ফিয়ার এখান থেকে ধরো ভূমিকম্প তৈরি হলো, এখান দিয়ে যখন যাওয়ার সময় কিন্তু এই অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্য দিয়ে তার গতিবেগটা অনেকটা কমে যায়, এটাকেই বলছে লো ভেলোসিটি জোন। তাহলে এটা কার সাথে যুক্ত? অ্যাস্থেনোস্ফিয়ারের সাথে যুক্ত, ঠিক আছে। পরের নাম্বার, কনরাড বিযুক্তি তল ভূ অভ্যন্তরের যে দুটি অঞ্চলকে আলাদা করেছে, ঠিক আছে। তাহলে কনরাড বিযুক্তি সবার উপরে আছে, সেটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক আর হচ্ছে মহাসাগরীয় ভূত্বককে আলাদা করেছে বা সংযুক্ত করেছে।
মোহবিযুক্তি তল ভূ অভ্যন্তরের যে দুটি অঞ্চলকে আলাদা করেছে, এটা বলছে মোহবিযুক্তি। তাহলে মোহবিযুক্তি ভূত্বক আর গুরুমণ্ডলের কিন্তু মাঝে আছে। 18 নম্বর প্রশ্ন, গুটেনবার্গ বিযুক্তি তল ভূ অভ্যন্তরের যে দুটি অঞ্চলকে আলাদা করেছে। তাহলে গুটেনবার্গ কার কার মধ্যে আছে? একটা হচ্ছে গুরুমণ্ডল আর একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। ওকে। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন, গুরুমণ্ডলের প্রধান উপাদান হলো, মনে রাখবে গুরুমণ্ডলকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়, ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডলকে বলা হয় ক্রোফেসিমা, ক্রোফেসিমা, আর নিম্ন গুরুমণ্ডলকে বলা হয় নিফেসিমা। কি বলা হয়? নিফেসিমা। দেখো, ক্রোমিয়াম, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম, নিকেল, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম। তো মেনলি দেখো ম্যাগনেসিয়ামের ভাগটা বেশি আছে, আর কিসের ভাগ আছে? আর কিন্তু লোহার ভাগটা বেশি থাকে। তাহলে যদি বলে লোহা আর ম্যাগনেসিয়ামের ভাগ কোন স্তরে বেশি আছে, তাহলে সেটা কি উত্তর হবে? উত্তর হবে গুরুমণ্ডল। আচ্ছা, কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কিন্তু নিকেল আর লোহা। কেন্দ্রমণ্ডলকে সংক্ষেপে বলা হয় নিফে, অর্থাৎ নিকেল আর ফেরাস, নিকেল আর লোহা দিয়ে গঠিত বলে কেন্দ্রমণ্ডলকে সংক্ষেপে বলা হয় নিফে। 21 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার যদি গভীরে যাই তাহলে তাপমাত্রা কত হবে? তাপমাত্রা হয়ে যাবে 1000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা যে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছি সেখান থেকে যদি 100 কিলোমিটার নিচে যাই তাহলে সেখানকার টেম্পারেচার কত হবে? 1000 ডিগ্রি সেলসিয়াস হবে তার টেম্পারেচার। 22 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে বহিস্থ কেন্দ্রমণ্ডল ও অন্তস্থ কেন্দ্রমণ্ডলের সংযোগস্থলে কোন বিযুক্তি রেখা আছে? তাহলে কেন্দ্রমণ্ডলের মধ্যে দুটো পার্ট আছে, ঠিক আছে? এটা কেন্দ্রমণ্ডল, এখানে দুটো পার্ট আছে, এটাকে বলা হয় বহিঃকেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। তো এর মাঝে যে বিযুক্তি রেখাটা আছে তার নাম লেম্যান বা বুলেন বিযুক্তি রেখা। ওকে। 23 নম্বর প্রশ্ন আছে দেখো, ভূত্বকের শিয়াল ও সীমাস্তরের মাঝে কোন বিযুক্তি তল আছে? তাহলে শিয়াল সীমার মাঝে একটা বিযুক্তি রেখা, তার নাম হচ্ছে কনডাট বিযুক্তি রেখা। 24 নম্বর প্রশ্ন আছে দেখো, কনডাট বিযুক্তি ও মোহবিযুক্তি তলের মধ্যবর্তী এলাকা হলো মহাসাগরীয় ভূত্বক। 25 নম্বর প্রশ্ন আছে, মোহবিযুক্তি ও গুটেনবার্গ বিযুক্তির মধ্যবর্তী স্তরকে কি বলা হয়? গুরুমণ্ডল। ওকে। তাহলে মোহবিযুক্তি আর গুটেনবার্গ বিযুক্তির মাঝে যে স্তরটা আছে সেটাকে আমরা কি বলবো? গুরুমণ্ডল বললাম। 26 নম্বর যে প্রশ্নটা, সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে যে গঠিত স্তর হয় সেটাকে বলা হয় কি? SiAl, শিয়াল, মানে সিলিকন আর হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত ভূত্বককে বলা হয় শিয়াল বা মহাদেশীয় ভূত্বক। সিলিকন আর ম্যাগনেসিয়াম, তার মানে এটা কী হয়ে যাবে? সীমা হয়ে যাবে, SiMa, সীমা, মানে সিলিকন আর ম্যাগনেসিয়াম। তাহলে এই স্তরটা দিয়ে, মানে এই উপাদান দিয়ে কোন স্তর গঠিত হয় সেটাকে বলবো আমরা মহাসাগরীয় ভূত্বক। ওকে, বা সীমা। 28 নম্বর, ভূমিকম্পের পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গ ভূ অভ্যন্তরে কোন অংশের ভেতর দিয়ে চলাচল করতে পারে তাকে কি বলা হয়? মনে রাখবে একমাত্র ভূত্বক। তাহলে আমরা পৃথিবীর পৃষ্ঠের বাইরে আছি, এই পৃথিবী পৃষ্ঠের ভূত্বকের উপর দিয়ে কিন্তু পি, এস এবং এল তিনটা তরঙ্গই প্রবাহিত হতে পারে। যেমন পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ শুধুমাত্র ভূত্বকের উপর দিয়ে প্রবাহিত হয়, গুরুমণ্ডল বা কেন্দ্রমণ্ডলে কিন্তু এল তরঙ্গের কোনো অস্তিত্ব নেই। 29 নম্বর, ভূ অভ্যন্তরের যে স্তর ম্যাগনেসিয়াম ও লোহা সমৃদ্ধ, একটু আগেই বললাম দেখো ক্রোফেসিমা আর নিফেসিমা, ম্যাগনেসিয়াম আছে, ফেরাস আছে। তাহলে ফেরাস মানে লোহা আর ম্যাগনেসিয়াম সমৃদ্ধ স্তরকে বলা হয় গুরুমণ্ডল। ওকে। নম্বর প্রশ্ন, নাইব বা নিফে সমৃদ্ধ অভ্যন্তরীণ স্তরটির নাম কি? ঠিক আছে, নিফে এর সংক্ষিপ্ত নাম, এর পুরো নাম হচ্ছে নিকেল আর লোহা। তাহলে ভূ অভ্যন্তরের কেন্দ্রমণ্ডলকে সংক্ষেপে বলা হয় নিফে। এখানে নিকেল আর লোহার বা ফেরাসের আধিক্য বেশি আছে তাই। আচ্ছা, 31 নম্বর, গুটেনবার্গ বিযুক্তি তলের নিচে অবস্থিত স্তরটিকে কি বলা হয়? তাহলে গুটেনবার্গ বিযুক্তির নিচে আছে কোন মণ্ডল? কেন্দ্রমণ্ডল। আর কেন্দ্রমণ্ডলকে সংক্ষেপে কি বলা হয়? নিফে। নিকেল আর লোহার প্রাধান্য বেশি আছে তাই। আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ কত? পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ কিন্তু 35 কিলোবার। 33 নম্বর প্রশ্ন, লেহম্যান বিযুক্তির আরেকটি নাম কি? মনে রাখবে লেহম্যান বিযুক্তি কিন্তু অপর নাম বুলেন বিযুক্তি রেখা। তো লেহম্যান বিযুক্তি রেখাটা কোথায় আছে বলে দিচ্ছি। এটা হচ্ছে সবার উপরে ভূত্বক, তারপরে গুরুমণ্ডল, তারপর কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ আছে, এই দুটো ভাগের মধ্যে যে সংযোগ রেখা সেটাকে বলবো আমরা বুলেন বিযুক্তি রেখা বা লেহম্যান বিযুক্তি রেখা। ওকে। 34 নম্বর, ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি রেখা অবস্থিত? তাহলে ঊর্ধ্ব আর নিম্ন গুরুমণ্ডলের মধ্যে আছে 660 কিমি বিযুক্তি রেখা। এটাকে কি বলা হয়? রেপিডটি বিযুক্তি রেখা বা রেপিডটাইড বিযুক্তি রেখাও কিন্তু এটাকে বলা হয়। 35 নম্বর প্রশ্ন আছে দেখো, ভূ অভ্যন্তরীণ স্তরগুলির মধ্যে কোন মণ্ডলে ঘনত্ব ও ভার সবচেয়ে বেশি? মনে রাখবেন নিফে। নিফে মানে হচ্ছে নিকেল আর লোহা। তো এই যতগুলো খনিজ উপাদান আছে তার মধ্যে নিকেল আর লোহার ঘনত্ব বেশি।
তো পৃথিবী তো প্রথমে উত্তপ্ত গ্যাসীয় অবস্থায় ছিল, তারপর যখন তাপ বিকিরণ করে ঠান্ডা হয়েছে তখন ভারী উপাদানগুলো থিতিয়ে থিতিয়ে পৃথিবীর কেন্দ্রে গিয়ে জমা হয়েছে। তাই লোহা আর নিকেল সমৃদ্ধ যে স্তর সেটা কি হয়েছে না, সেটা কিন্তু কেন্দ্রমণ্ডল হয়েছে। ওকে, 35 নম্বর হলো 36, ভূ অভ্যন্তরের গঠন জানার জন্য কোলা উপদ্বীপ সংলগ্ন কোন মহাসাগরের তলদেশে প্রায় 12 কিলোমিটার গভীর গর্ত খোঁড়া হয়েছে? সেটা কিন্তু সুমেরু মহাসাগরের তলদেশে পৃথিবীর অভ্যন্তরীণ তথ্য জানার জন্য 12 কিলোমিটার গর্ত কিন্তু খনন করা হয়েছে, কৃত্রিম গর্ত এটা। 37 নম্বর, বহিঃগুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডলের গঠন উপাদানের ভিত্তিতে যথাক্রমে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ক্রোফেসীমা আর একটা হচ্ছে নিপেসীমা। তাহলে ক্রোফেসীমার মধ্যে কি কি আছে দেখে নাও একবার, ক্রোমিয়াম, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম। আর নিপেসীমাতে কি আছে, নিকেল আছে, লোহা আছে, সিলিকা আছে আর ম্যাগনেসিয়াম আছে। উপাদানের ভিত্তিতে এইগুলো কিন্তু নামকরণ করা হয়েছে। 38 নম্বর, নিম্ন গুরুমণ্ডলে পি তরঙ্গের গতিবেগ হলো প্রতি সেকেন্ডে 13 বা 14 কিলোমিটারের আশেপাশে কিন্তু এটার নিম্ন গুরুমণ্ডলে পি তরঙ্গের গতিবেগ। আচ্ছা, 39 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে কি বলা হয়? এটা কিন্তু বলা হয় গুটেনবার্গ বিযুক্তি রেখা। আচ্ছা, কিছু কিছু প্রশ্ন কিন্তু দুই একবার ডবল রিপিট হয়ে গেছে। ওকে, 40 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে পৃথিবীর কঠিন শিলাগঠিত বহিরাবরণের নাম কি? তাহলে পৃথিবীর কঠিন শিলাগঠিত পৃথিবীর পৃষ্ঠের বাইরে বা বহিরাবরণটার নাম কি? আমরা জানি অশ্বমণ্ডল বা শিলামণ্ডল। গুটেনবার্গ স্তরের নিচে 410 কিমি থেকে 1000 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত একটা স্তর আছে, ঘন স্তর। এই স্তরটির নাম হচ্ছে গলিত শাইন স্তর বা গলিত স্থায়ীন স্তর। কেন্দ্রমণ্ডলে উষ্ণতার পরিমাপ কত? এটা কিন্তু দেখো বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে। 5000 ডিগ্রি সেলসিয়াসও কোনো কোনো বইতে আছে, কোনো কোনো বইতে 6000 ডিগ্রি সেলসিয়াসও আছে, ঠিক আছে। আবার কোনো কোনো বইতে 5500 ডিগ্রি সেলসিয়াসও আছে। তবে বেশিরভাগ বইতে কিন্তু উত্তর হবে 5000 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের উষ্ণতার পরিমাপ কত? 5000 ডিগ্রি সেলসিয়াস, বাট এটাও কিন্তু অনেক বইতে আছে। 43 নম্বর, ভূ অভ্যন্তরের সর্বাধিক ব্যাসযুক্ত স্তরটির নাম কি? মনে রাখবে এটা কিন্তু কেন্দ্রমণ্ডল হবে। কেন কেন্দ্রমণ্ডল হবে দেখে নাও, কেন্দ্রমণ্ডলের এটা 0, এটা 30, এটা গুরুমণ্ডল আছে 2900 আর এখানে আছে 6371 কিলোমিটার। তো এই দুটোকে যদি ডিফারেন্স করি তাহলে ডিফারেন্সটা কিন্তু অনেকটা বেশি হবে। ওকে, তারপর 44 নম্বর প্রশ্ন, কোন ভূতত্ত্ববিদ অ্যাস্থনোস্ফিয়ার নামটি প্রদান করেন? তো অ্যাস্থনোস্ফিয়ার নামটি কিন্তু দিয়েছিলেন ভূতত্ত্ববিদ ব্যারেল। ওকে, তাহলে কে অ্যাস্থনোস্ফিয়ার নামটি দিয়েছিলেন? ব্যারেল। 45 নম্বর প্রশ্ন, মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা কত? মনে রাখবে মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা 30 থেকে 60 কিলোমিটার। আর মহাসাগরীয় ভূত্বকের গভীরতা কত? সেটা কিন্তু 5 থেকে 10 কিলোমিটার। তো 2016 সালের এসএলএসটি পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে ভূত্বকের গড় গভীরতা কত? তাহলে ভূত্বকের গড় গভীরতা বা ভূত্বকের গভীরতা কিন্তু 5 থেকে কত হবে? তাহলে 60 কিলোমিটার পর্যন্ত। এটাই কিন্তু উত্তর হবে। ওকে, আচ্ছা, মহাদেশীয় ভূত্বকের নিচে কোন বিচ্ছেদ অবস্থিত? সেটা হবে কনরাড বিচ্ছেদ। 47 নম্বর প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক কী দিয়ে তৈরি? তো মহাসাগরীয় ভূত্বক মানে কি? সীমা হবে, SIMA সীমা, মানে সিলিকন আর ম্যাগনেসিয়াম, এই দুটো দিয়ে কিন্তু মহাসাগরীয় ভূত্বক তৈরি। 48 নম্বর প্রশ্ন আছে দেখো, মহাসাগরীয় ভূত্বকের উপরে ও নিচে কোন বিযুক্তি অবস্থিত? তাহলে মহাসাগরীয় ভূত্বকের উপরে বলেছে আর নিচে, তাহলে এটা কী হবে? কনরাড বিযুক্তি হবে। ওকে, মহাসাগরীয় ভূত্বকের উপরে আছে কনরাড বিযুক্তি আর মহাসাগরীয় ভূত্বকের নিচে আছে মোহ বিযুক্তি। 49 নম্বর, গুরুমণ্ডল কোন গভীরতায় অবস্থিত? গুরুমণ্ডলের গভীরতা কত? তাহলে 30 থেকে 2900 কিলোমিটার। আচ্ছা, লাস্ট প্রশ্ন 50 নম্বর, গুরুমণ্ডলের গড় ঘনত্ব কত? এটা কিন্তু 3.3 থেকে 3.7 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। তাহলে এই গেল তোমাদের ভূত্বক থেকে বা আর্থ ক্রাস্ট থেকে টপমোস্ট 50টা ওয়ান লাইনার কোয়েশ্চেন। আমি এর পরের পার্টে মানে দ্বিতীয় পার্টে আমি বাদবাকি ওয়ান লাইনার কোয়েশ্চেনগুলো আলোচনা করব। তোমরা যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওটি অবশ্যই তাদের কিন্তু ভীষণ হেল্পফুল হবে। এসএলএসটি পরীক্ষার জন্য আমি তোমাদের নিয়মিত আমার ইউটিউব চ্যানেলে গাজল সিভিল সার্ভিস একাডেমিতে নিয়মিত আমি ওয়ান লাইনার নোটস এবং তার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস কিন্তু আমি করাবো। তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কোন ধরনের ভিডিও তোমাদের চাই সে রিলেটেড পারলে কমেন্ট করবে, আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের জন্য আপলোড করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ।